আজ কালী পূজা। আমি অবিনাশ আর কিশোর রওনা দিয়েছি আমার মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম নিতাইগঞ্জে। বীরপুর স্টেশন থেকে ৩-৪ ঘন্টা হেঁটে যেতে হয় নিতাইগঞ্জ। এতটা পথ যাওয়ার জন্য কোনো গাড়ি ঘোড়া সাইকেল রিক্সা কিছুই নেই। মাঝের পথটি বড়ই নির্জন, গাছপালা ঝোপঝাড় জঙ্গলে আবৃত। তার মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। আমরা এখন বীরপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন এই সবেমাত্র স্টেশন ছেড়ে হুইসেল বাজাতে বাজাতে রওনা দিল। এখন বিকেল 4টে। আর একটু আগে পৌঁছাতে পারলে ভালো হতো। এতটা পথ হেঁটে যেতে হবে। এখানে আসবো তা আজ সকালে পর্যন্ত জানতাম না। কলকাতার মেশবাড়িতে আমার ঘরে বসে 3 বন্ধু মিলে জমিয়ে আড্ডা মারছি আর নানান রকম গল্প হচ্ছে। অবিনাশ বলল, কালী পূজাটা কি এমন ঘরে বসেই কাটাবো? কিশোর বলল, তা ঘরে বসে কাটাতে যাবি কেন? কলকাতায় কি ঠাকুরের অভাব? অবিনাশ বলল, দূর দূর, কলকাতার ঠাকুর ওই তো প্রতি বছরই একই থিম পুজো, দেখে দেখে পুরানো হয়ে গেছে। কিশোর বলল, তা তোমার কেমন পুজো চাই শুনি? অবিনাশ বুক ফুলিয়ে বলল, বেশ একটা নিজের বাড়িতে পুজো হবে, মানে জমিদার বাড়ির পুজো হবে। ঐতিহ্য পরম্পরা সবকিছু নিয়ে বেশ একটা আভিজাত্যের পুজো। এমন পুজোই তো চাই। কিশোর তাচ্ছিল্যের সুরে বলল, তা তুমি এমন পুজো কোথায় পাচ্ছ শুনি? আমি বললাম, আছে, এমন পুজো আছে। কিশোর আর অবিনাশ একসাথে বলে উঠল, কোথায়? আমি বললাম, আমার মামার বাড়ি বীরভূম জেলার নিতাইগঞ্জে। বহুদিনের পুরানো কালী পুজো। প্রতি বছরই আমাদের নিমন্ত্রণ করে সেখান থেকে, কিন্তু ওই একবার ছোটবেলায় ছাড়া আর কখনো পড়াশোনার কারণে সেখানে যেতে পারিনি। ইদানিং মাও খুব একটা যান না। প্রতি বছরই মামারা এসে নিমন্ত্রণ করে যান। আমরা গেলে তারা খুব খুশি হবেন। তবে কি না। কিশোর বলল, আবার তবে কেন? সমস্যাটা কোথায়? আমি বললাম, সমস্যা একটাই, রাস্তাটা বড় নির্জন, জঙ্গল আবৃত। অনেকটা পথ, কিন্তু গাড়ি সাইকেল রিক্সা কিছুই নেই। পায়ে হেঁটে যেতে হবে। প্রায় 3-4 ঘন্টার পথ। অবিনাশ বলল, কুছ পড়োয়া নেই, আমরা এখন যুবক। এখন 3-4-5 ঘন্টা হাঁটবো না তো কি বুড়ো বয়সে হাঁটবো? আমরা যাচ্ছি, সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কিশোর একটু কুঁড়ে প্রকৃতির মানুষ। সে বলল, ওরে বাবারে, 3-4 ঘন্টার রাস্তা, আমি নেই। অবিনাশ বলল, তুই নেই মানে? তুই যাবি না তাই তো? তুই যাবি না, তোর ঘাড় যাবে। শেষ পর্যন্ত কিশোরকে অনিচ্ছার সত্ত্বেও তাকে একরকম ধরে বেঁধেই নিয়ে এসেছি। এখন বীরপুর স্টেশনের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি 3 জন। এই সময়টা শীতের শুরু, একটু হলেও তাড়াতাড়ি সন্ধে নামে। তাই আমি ব্যস্ত হয়ে বললাম, চল, দাঁড়িয়ে থাকিস না, সন্ধে নেমে যাবে। তার উপর এতটা পথ হাঁটতে হবে। অবিনাশ বলল, হ্যাঁ, এবার তাহলে রওনা দেওয়া যাক। এই বলে আমরা হাঁটতে লাগলাম। খানিকক্ষণের মধ্যেই আমরা স্টেশনের রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় এসে পড়লাম। কাঁচা রাস্তা সোজা নাক বরাবর চলে গেছে। তার দুপাশে গজিয়ে উঠেছে আম, জাম, ডুম্বুর, অশ্বত্থ, নানান প্রকার গাছ। মোটা মোটা গাছের গুঁড়িগুলো বেয়ে উঠেছে মালতী লতার ঝোপ।
মাঝে মধ্যে এক একটা বাঁশ বন নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে, আর যত দূর চোখ যায় আড়ি জঙ্গল ঝোপ গজিয়ে উঠেছে সর্বত্র। মাথার উপর নীল আকাশের গায়ে রক্তাভ রং ধরতে শুরু করেছে। আমরা নিজেদের মধ্যে একটা আধটা কথা বলছি আর পথ হাঁটছি। চারিদিকের পরিবেশ বড়ই নির্জন, শান্ত। সেই কারণেই হয়তো কানে আসছে পাখিদের সুমধুর কলতান। ঝোপে ঝাড়ে সাদা বেগুনি ফুল ফুটেছে, তাদের উপর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। অবিনাশ বলল, জায়গাটির কিছু দোষ আছে বটে, তবে কিছু গুণও আছে। কিশোর একটু বিরক্তির স্বরে বলল, এই এতটা পথ হাঁটতে হাঁটতে জীবন নাজেহাল হয়ে যাচ্ছে, তুমি আবার এর মধ্যে ভালোটা কি দেখলে শুনি? অবিনাশ বলল, কেন? প্রকৃতির রূপ দেখো, কি শান্ত, নির্জন, কি সুন্দর। কিশোর রসিকতার ভঙ্গিতে বলল, হ্যাঁ, এত সুন্দর পথ, একটাও গাড়ি নেই, পায়ে হেঁটে যাচ্ছ, সব মিলিয়ে একেবারে চমৎকার। অবিনাশ বলল, তখন থেকে কেবল এত পথ করে যাচ্ছে। মুখ তুলে চাও, পরিবেশটা একটু উপভোগ করো। 1-1.5 ঘন্টা হাঁটার পর সন্ধে নেমে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমাদের সঙ্গে টর্চ ছিল, সেটাই এখন ভরসা। আমি আগে আগে টর্চ দেখিয়ে চললাম, অবিনাশ আর কিশোর আমাদের পিছন পিছন চলল। এখন চারিদিকে একটানা ঝিঁঝি ডেকে চলেছে। আরো বেশ কিছুটা হাঁটার পর কিশোর বলতে লাগলো, আর পারছি না রে ভাই, এবার একটু বসতে হবে, পা বড় ব্যথা করছে। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চললাম। সামনে একটা আমড়া গাছের কাছ থেকে বড় রাস্তা ছেড়ে একটা সুড়ি পথ জঙ্গলের মধ্যে চলে গেছে। সেই পর্যন্ত আসার পর কিশোরকে আর ঠেকিয়ে রাখা গেল না। সে দাঁড়িয়ে পড়ে বলল, একটু বিশ্রাম না নিলেই নয়, বড় বড় জল তেষ্টা পেয়েছে। উফ বাবা। অবিনাশ বলল, তা সবই তো বুঝছি, একটু কষ্ট করে হেঁটে গেলেই তোর মামা বাড়ি। সেখানে গেলে নিশ্চয়ই তোকে না খাইয়ে রাখবে না, আর একটু কষ্ট করে হেঁটে চ। কিন্তু কিশোর বাদ সাধল, বলল, একটু বিশ্রাম নিয়ে নি, না তো আমি একদম হাঁটতে পারবো না। আমরা সকলে আমড়া গাছটার গোড়ায় বসার উপক্রম করছি। এমন সময় বড় রাস্তা থেকে যে ছোট সুড়িপথটা চলে গেছে জঙ্গলের মধ্যে, সেদিক থেকে ভেসে এলো কাঁসর ঘণ্টার শব্দ। কিশোর বলল, কাছেই কোনো বাড়িতে পুজো হচ্ছে বলে মনে হয়, সেখানে গিয়ে জল খেয়ে একটু বিশ্রাম করে নিলে হতো না? আমি বললাম, দূর, চারিদিকে জঙ্গলের মধ্যে বাড়ি আসবে কোত্থেকে? কিশোর বলল, তবে কি আমরা ভুল শুনছি? এখনো তো শোনা যাচ্ছে, খুব কাছ থেকেই আসছে শব্দটা, এই পথটা দিয়ে গেলেই পড়বে। আমি বললাম, তা তো ঠিক, শব্দটা তো শোনা যাচ্ছে, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকলে কোনো বিপদ হবে না তো? অবিনাশ বলল, কি আবার বিপদ হবে? ও বলছে একটু জল খাবে, ক্লান্ত হয়ে পড়েছে। চ না, একটু বিশ্রাম নিয়ে আবার বেরোবখন। অগত্যা আমরা 3 জন সেই ছোট সুড়িপথ ধরে হাঁটতে লাগলাম। কিছুটা দূর যাওয়া মাত্র আমরা অবাক হয়ে দেখলাম, একেবারে ঠিক জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল জমিদার বাড়ি। বাড়িটাতে পুরনোর কোনো ছাপ নেই। অমাবস্যার রাত্রেও পরিষ্কার বুঝতে পারলাম বাড়িটাকে খুবই যত্ন সহকারে মেরামত করে রাখা হয়েছে। আমরা 3 জন গিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকলেই বোঝা যায়
সবকিছু থেকে যেন আভিজাত্য ঝরে ঝরে পড়ছে। দরজার ঠিক সামনে ঠাকুর দালানে কালী প্রতিমা পূজা হচ্ছে। একজন ব্রাহ্মণ পূজা করছেন এবং মাঝে মধ্যে ঘণ্টা বাজাচ্ছেন। এই ঘণ্টার আওয়াজ আমরা দূর থেকে শুনতে পেয়েছিলাম। সামনে একজন স্ত্রীলোক বসে পুজোর কাজ দেখাশোনা করছেন। উঠানের সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন তাকে শৌখিন বলাই ভালো। লাল রঙের খদ্দরের পাঞ্জাবির সাথে হলুদ রঙের ধুতি পরিহিত। লোকটিকে দেখে বোঝা যায় তিনি বাড়ির কর্তা। তার পাশে একটা ভৃত্য দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখে আমাদের দিকে এগিয়ে এসে নমস্কার করে তিনি বললেন, আসুন আসুন, ভিতরে আসুন। আমি বললাম, আমরা পথ হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছি, হ্যাঁ একটু জল যদি পাওয়া যেত। লোকটি লজ্জিত সুরে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আপনারা বসুন। পুজো শেষ হতে আর বেশিক্ষণ বাকি নেই। পুজোটা শেষ হোক, তারপরে আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। আমি লজ্জিত সুরে বললাম, ওসবের আবার দরকার কি, একটু জল হলেই হবে। লোকটি বলল, তা আবার হয় নাকি? আপনারা আমাদের অতিথি, একটু বসুন, পুজো হয়ে গেলেই আমি ব্যবস্থা করছি। একপাশে দালানে আমরা তিনজন বসলাম। আমি বসে বসে আশপাশটা দেখতে লাগলাম। চক মেলানো সুন্দর দুমহলা বাড়ি, চারিদিক খুবই পরিপাটি করে সাজানো। উঠানের মাঝে বলির বেদি করা, তার চারিদিকে তরল কাঁচা রক্ত পড়ে আছে। হয়তো কিছুক্ষণ আগেই পাঁঠা বলি হয়েছে। পুরানো দিনের সাবেকি বাড়িতে এ ধরনের প্রথা প্রচলিত আছে এখনো। মা কালীর প্রতিমা মূর্তিটিকে দেখতে বড়ই সুন্দর। আমি ঠাকুরের মুখের পানে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। অল্প কিছুক্ষণ পর জমিদার মশাই নিজেই একটা থালার উপর 3টে কাঁসার বড় গ্লাস নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। বললেন, এই নিন, জল পান করুন। আমরা তিনজনেই থালা থেকে গ্লাস হাতে তুলে নিলাম। জল ভর্তি গ্লাস মুখে দেওয়ার আগেই গ্লাসের ভিতরে চোখ পড়ল। দেখলাম কাঁসার গ্লাসের মধ্যে কাঁচা তরল রক্ত ভর্তি হয়ে আছে। আমি ভয়ে অবাক বিস্ময়ে বললাম, এ কি, এ যে রক্ত, এ কিরকম রসিকতা? জমিদার মশাই অতি সাধারণভাবেই বললেন, রসিকতা রসিকতা করছি না মশাই, তাড়াতাড়ি ওটা খেয়ে ফেলুন। তারপর চাকরের দিকে মুখ তুলে বললেন, নে, এবার ওনাদের সামনে খাবারটা ধরে দে। চাকরটার হাতে দেখলাম একটা বড় থালার উপর একটা গামলা চাপা দেওয়া। আমাদের সামনে এসে থালা ঢাকা গামলাটিকে সরিয়ে চাকরটি বলল, এখানে রাখি বাবু। আমরা বিস্ফারিত চোখে সামনের দিকে তাকিয়ে দেখলাম থালার উপর রাখা আছে একটা সদ্য কাটা নরমুন্ডু। এই খানিকক্ষণ আগেই হয়তো বলি হয়েছে। থালার উপরটাতেও রক্তে ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের শরীরে আতঙ্কে ভীষণ শিহরণ জাগলো। ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলাম আমরা তিনজন। জমিদার মহাশয় বললেন, নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। আমরা আর বেশিক্ষণ সেখানে বসে থাকতে পারলাম না। কিছু বলার আগেই আমাদের মুখ থেকে বেরিয়ে এলো একটা পরিত্রাহী চিৎকার। চিৎকার করতে করতে আমরা তিনজন দৌড় লাগালাম বাড়ির বাইরে। পালা, বলো বলো, পালা, পালা। সেখান থেকে কি করে প্রাণ নিয়ে যে ফিরেছিলাম, এখনো সে কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। কোনো মতে দৌড়ে হাঁপাতে হাঁপাতে মামার বাড়ি পৌঁছেছিলাম সেদিন। তবে আমরা তিনজনেই কাউকে কিছু বলিনি। 2-1 দিন পর আমাদের মনের অবস্থা একটু স্থিতিশীল হতে আমরা একদিন সকালের দিকে গিয়েছিলাম সেই জমিদার বাড়িতে। গিয়ে আমরা তো অবাক, কোথায় সেই চোখ ধাঁধানো চক মেলানো দুমহলা সুন্দর জমিদার বাড়ি,
এ তো ভাঙা পোড়ো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে জমিদার বাড়িখানা। জমিদার বাড়িটা যেন দাঁত বের করে বিকৃত মুখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বাড়ির ভিতরেও ঢুকলাম, দেখলাম সেই সুন্দর পরিপাটি ঠাকুর দালানের এক পাশের দেয়াল ভেঙে পড়েছে। এখন মাথার উপরে কড়িবর্গার ছাদ ঝুলে পড়েছে, চারিদিকে যত্রতত্র ঝোপঝাড় গজিয়ে উঠেছে, দালানের মাথার উপর অসত্যের চারা গজিয়ে উঠেছে। এসব কিছু দেখে ব্যাপারটা আমাদের তিনজনের আর বুঝতে বাকি রইল না। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, কালী পূজার দিন কোনো অজানা জায়গায় আতিথেয়তা গ্রহণ করতে যেও না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।